সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শনের লজিক ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে WBHM টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার G2 পেজের যে লজিকগুলি আছে দর্শনের সেগুলি সমাধান করব। 3 এর অথবা নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো ও তাদের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো। 4টে বাক্য দেখা থাকবে, 4 দুগুণ 8 নাম্বার। 1, সাদা হাতি আছে। দেখো সব হাতি কি সাদা রঙের হয় না, তাহলে আয় বচন হবে। তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো হাতি হয় সাদা। উদ্দেশ্য হবে আয় বচনের অব্যাপ্য আর বিধেয় হবে অব্যাপ্য। 2 দাগ, রাজনীতিবিদেরা কদাচিৎ সৎ হয়। দেখো কদাচিৎ আছে, ব্যতিক্রম নিয়ম। সদার্থক হলে ও বচন আর নঅর্থক হলে আয় বচন। যেহেতু সদার্থক আছে ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো রাজনীতিবিদ নয় সৎ। ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য আর বিধেয় ব্যাপ্য। 3 দাগ, শিশুরা ছাড়া কেউ সরল নয়। দেখো ছাড়া আর নয় থাকলে কেবলমাত্র নিয়ম হয়ে যাবে, এ বচন হবে আর উদ্দেশ্য দিয়ে চেঞ্জ হবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল। দেখো এখানে উদ্দেশ্য আছে শিশু আর বিধ হচ্ছে সরল, তাহলে যখন বচন করব তখন কি হবে, স্থান পরিবর্তন করবে। তাহলে সকল সরল বাচ্চা হয় শিশু। উদ্দেশ্য ব্যাপ্য আর বিধেয় অব্যাপ্য। 4, নিরামিষাশী বাঘ নেই। দেখো নেই আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন, উদ্দেশ্য কি বাঘ, তাহলে কোনো বাঘ নয় নিরামিষাশী। ই বচনের উদ্দেশ্য হবে ব্যাপ্য আর বিধেয় হবে ব্যাপ্য। বীর অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। 4টে বাক্য দেখা থাকবে, 4 দুগুণ 8 নাম্বারে। 1 দাগ, চকচক করে এমন সকল বস্তু সোনা নয়। দেখো সকল আছে আর নয় আছে, ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো চকচকে বস্তু নয় সোনা। দেখো প্রথমে বিবর্তন করতে হবে, তাহলে এর পাশে লিখতে হবে বিবর্তনীয়। কেননা বিবর্তনের আশ্রয় বাক্যকে কী বলা হয়, বিবর্তনীয় বলা হয়। তাহলে একে বিবর্তিত করব, ও থাকলে কী হবে, আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে কোনো উদ্দেশ্যে এক হবে, চকচকে বস্তু গুণের পরিবর্তন হবে হয় আর বিধেয় পদে রেখে অ বসবে, অ সোনা। পাশে লিখব বিবর্তিত। একে আবর্তিত করব, তাহলে আয় থাকলে আয় বচন হবে, তাহলে আগে অথব চিহ্ন দিয়ে লিখতে হবে। এলেপ করে
আয় বচন দিয়ে কোনো কোনো আবর্তনে কী হবে, উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করবে। তাহলে অসনা হয় চকচকে বস্তু, পাশে লিখব আবর্তিত। 2, প্রত্যেক কবি হন দার্শনিক। দেখো প্রত্যেক আছে আর বাক্যটা সদার্থক আছে, এ বচন হবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল কবি হয় দার্শনিক, পাশে লিখব বিবর্তনীয়। তাহলে একে বিবর্তন করলে এ থাকলে ই বচন হবে। তাহলে এলেফ করে ই বচন দিয়ে লিখব কোনো কবি, গুণের পরিবর্তন হবে নয়, আর বিধেয় পদের আগে অযোগ হবে, তাহলে অ দার্শনিক, পাশে লিখব বিবর্তিত। একে আবর্তিত করব, ই থাকলে আবর্তন করলে ই বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করবে। তাহলে অদার্শনিক নয় কবি, পাশে লিখব আবর্তিত। 3 দেখ, মানুষ মাত্রই পরিশ্রমী নয়। দেখো মাত্র আছে আর নয় আছে, ও বচন হবে, ন অর্থক আছে তাই। তাহলে ও বচন লিখব কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী, পাশে লিখব বিবর্তনীয়। একে বিবর্তিত করব, ও থাকলে আয় বচন হবে। তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো উদ্দেশ্য এক হবে মানুষ, গুণের পরিবর্তন হবে হয়, আর বিধেয় পদের আগে অ পরিশ্রমী, পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করব, তাহলে আয় থাকলে আয় বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করবে। তাহলে অ পরিশ্রমী ব্যক্তি হয় মানুষ, পাশে লিখব আবর্তিত। 4, সব ভালো যার শেষ ভালো। তাহলে এটা এ বচন হবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল বিষয় যার শেষ ভালো হয়, যার সব ভালো, পাশে লিখব বিবর্তনীয়। এ থাকলে একে বিবর্তন করলে ই বচন হবে। তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো বিষয় যার শেষ ভালো নয়, যার সব ভালো, পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করলে ই থাকলে ই বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখব যে কোনো বিষয়
যার সব ভালো বিষয় নয়, যার শেষ ভালো। পাশে লিখব আবর্তিত। সিদাক নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করে প্রত্যেকটির বৈধতা বিচার করো। 4+4 8 নম্বর। দুটো উদাহরণ দিয়ে থাকবে। 8 নম্বর। 1, এই ন্যায়টি অবশ্যই বৈধ, কারণ সব বৈধ ন্যায়ের মতো এটিতেও 3টি পদ আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? কারণের আগের বাক্য। এই ন্যায়টি অবশ্যই বৈধ। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে। কি বচন হবে? এ বচন। এই ন্যায়টি হয় বৈধ ন্যায়। দেখো এখান থেকে আমরা দুটো পদ পেলাম। একটা পক্ষপদ যাকে আমরা এস দ্বারা চিহ্নিত করি, আর সাধ্যপদ পেলাম যাকে আমরা পি দ্বারা চিহ্নিত করি। এবার দেখব এই পক্ষপদ এই ন্যায়টি আর কোন বাক্যে আছে। তাহলে সেই বাক্য তার উপরের বাক্য হবে, অর্থাৎ অপদান আশ্রয় বাক্য হবে। দেখো বলছে সব বৈধ ন্যায়ের মতো এটিতেও 3টি পদ আছে। তার মানে কি? বৈধ ন্যায়ে 3টি পদ আছে, আবার এই ন্যায়টিতেও 3টি পদ আছে। তাহলে অপদান আশ্রয় বাক্য হবে এ বচন। এলেপ করে এ বচন দিয়ে লিখব এই ন্যায়টি হয় 3টি পদ বিশিষ্ট। আর প্রধান আশ্রয় বাক্য এ বচন হবে এলেপ করে, যে সকল বৈধ ন্যায় হয় 3টি পদ বিশিষ্ট। তাহলে এবার কাজ চিহ্নিত করা। এই ন্যায়টির নিচে এস লিখব, বৈধ ন্যায়ের নিচে পি লিখব। আর 3টি পদ বিশিষ্ট হচ্ছে হেতুপদ এম। তাহলে সাজানো হয়ে গেল, চিহ্নিত করা হয়ে গেল। এবার আমরা পরপর নিয়মগুলো অনুসরণ করব যে এই যুক্তিটা বৈধ না অবৈধ। তাহলে প্রথম নিয়ম দেখব, দুটি আশ্রয় বাক্য নঅর্থক বচন হবে না। দেখো নঅর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখব, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো, যে প্রত্যেক নিয়ে 3টি পদ থাকবে। দেখো 3টি পদেই আছে, না হলে M1 M2 P1 P2 S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখব, হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য। তাহলে হেতুপদ কি? দেখো 3টি পদ বিশিষ্ট। দেখো দুটি আশ্রয় বাক্যে একবারও ব্যাপ্য হয়নি, তাহলে নিয়ম লঙ্ঘন করেছে। তাহলে এই যুক্তিটা অবৈধ এবং অব্যাপ্য, হেতু দোষ। তাহলে আমাদের এবার মূর্তি লিখতে হবে। মূর্তি, তাহলে মূর্তি কী হবে? বচন 3টে হচ্ছে কি? মূর্তি, এ এ এ। এবার সংস্থান আঁকবো। এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্য প্রথমে আছে পি, তারপরে এম। তাহলে আমরা এখানে লিখবো পি লিখবো, আর তারপরে এম লিখবো। অপ্রধান আশ্রয় প্রথমে এস আছে, পরে এম। এস আর এম আমরা এম এম এ যোগ করব। কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান। তাহলে দোষ বলে পয়েন্ট করব। দোষ কি? দোষ যে অবৈধ এবং অব্যাপ্য
হেতুদোষ। তাহলে এবারে ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি, কেননা হেতুপদ তিনটি পদ বিশিষ্ট প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের এবচনের বিধি ও স্থানে থাকায় ব্যাপ্য হয়নি। তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা ব্যাখ্যা সমেত লিখতে পারলে তোমরা 4-4 পাবে। 2 দাগ, সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। কোনটা? কেননা আগের বাক্য সে কাপুরুষ। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব। এলেপ করে কি বচন হবে? সে কাপুরুষ, এ বচন। সে হয় কাপুরুষ। দেখো আমরা দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম সে, আর সাধ্যপদ পেলাম কাপুরুষ পি। তাহলে এবার খুঁজবো সে আর কোন বাক্যে আছে। তাহলে সেই বাক্যটা কী হবে? তার উপরের বাক্য হবে, অর্থাৎ অপদান আশ্রয় বাক্য হবে। সে মিথ্যাবাদী, তাহলে অপদান আশ্রয় বাক্য হবে এ বচন, যে সে হয় মিথ্যাবাদী ব্যক্তি। বাকি আছে কোনটা? মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ, তো সর্বদা আছে এ বচন হবে। সদর্থক আছে, এলেপ করে এ বচন লিখবো, সকল মিথ্যাবাদী ব্যক্তি হয় কাপুরুষ। তাহলে এবার কাজ চিহ্নিত করা। সের নিচে লিখবো এস, কাপুরুষ নিচে লিখবো পি, মিথ্যাবাদী ব্যক্তি এম। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। তাহলে 1 নম্বর নিয়ম দেখবো, দুটি আশ্রয় বাক্য ননর্থক বচন হবে না। দেখো ননর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখবো, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো, 3 নম্বর নিয়ম দেখবো যে প্রত্যেক দিনে 3টি পদ থাকবে, 3টি পদই আছে। 4 নম্বর নিয়ম দেখবো, হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য। তাহলে হেতুপদ কি? দেখো মিথ্যাবাদী ব্যক্তি, দেখো প্রধান আশ্রয় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখব, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। আমাদের সাধ্যপদ 2 জায়গায় অব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। তাহলে এই 5টা নিয়ম মানলে কী হবে? যুক্তিটি বৈধ। তাহলে এটা বৈধ, তাহলে এই যুক্তিটি বৈধ। তাহলে আমাদের প্রথমে মূর্তি লিখব, মূর্তি। তাহলে মূর্তি কী হবে? 3টে বচন হচ্ছে মূর্তি, এ এ এ মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয় বাক্যে আছে প্রথমে এম, তারপরে পি। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস এম, এস এম। এম এম এ যোগ করবো কোন সংস্থান? এটা হচ্ছে প্রথম সংস্থান, প্রথম সংস্থান। তাহলে দোষ হচ্ছে নেই। এবার ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে, এটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি, তাহলে নাম কি হবে? দেখো ত্রিফল এ আছে, তাহলে বৈধ মূর্তি না হবে বারবারা। বচনের নিচে আন্ডারলাইন করব। তাহলে তোমরা ব্যাখ্যা সমেত এইভাবে লিখতে পারলে তোমরা 4-4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।